3 মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু 12, বাড়ছে সংক্রমণ, বিধিনিষেধ মানতে অনীহা, মাঠে ভ্রাম্যমাণ আদালত। প্রজন্মের পর প্রজন্ম উন্নয়ন মহাপরিকল্পনার সুফল পাবে বললেন প্রধানমন্ত্রী, বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ। নারায়ণগঞ্জ সিটিতে ভোটের উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড চান তৈমুর, সুষ্ঠু নির্বাচনের আশা আইভি। 42% কারখানা নিরাপত্তা ঝুঁকিতে, ঢাকার অর্ধেকের বেশি ভবনে মানা হয়নি নির্মাণবিধি বলছে সিপিডি। বায়ু দূষণের তালিকায় শীর্ষে ঢাকা, হুমকির মুখে জনস্বাস্থ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, খানজাহান আলীর বসত ভিটায় 600 বছরের পুরনো প্রত্ন নিদর্শন, খননে বেরিয়ে আসছে নানা স্থাপত্য। তিন মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বেড়ে হয়েছে 3,359। দৈনিক সংক্রমণের হার 12% ছাড়িয়েছে। এদিকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার, মৃত্যুও বাড়ছে, আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ভেরিয়েন্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 853টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 27,920, শনাক্ত 3,359। এই সংখ্যা 3.5 মাসে সর্বোচ্চ। এ পর্যন্ত শনাক্ত ছাড়িয়েছে 16 লাখ। মৃত্যু হয়েছে 12 জনের, এর মধ্যে ঢাকা বিভাগে 8 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 12.03%, মৃত্যুহার 1.75 এবং সুস্থতার হার 96%। এদিকে নিয়মিত টিকার পাশাপাশি বুস্টার ডোজ কার্যক্রমও চলমান। শিক্ষার্থীদের জন্য ফাইজার উভয় ডোজ এবং প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজ সংরক্ষণের জন্য বুস্টার হিসেবে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 11 বিধিনিষেধের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মানতে অনেকের মাঝেই অনীহা। মার্কেট, হোটেল, রেস্তোরাঁ কিংবা গণপরিবহনে অনেকেই পড়ছেন না মাস্ক। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর মার্চের শেষ দিকে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধের আওতায় আসে দেশ। গেল বছরের ডেল্টা ধরন কাটিয়ে এবারের ধাক্কা অমিক্রন। দেশে করোনা ঊর্ধ্বগতির লাগাম টানতে আজ থেকে কার্যকর করা হয়েছে 11 নির্দেশনা। শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন। তবে গণপরিবহনের যাত্রীদের অধিকাংশই মাস্ক ছাড়া, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। আমাদের উঠতেই হয়, বাসে তো বিকল্প নেই। কিছু মানা হচ্ছে না, লোকজন তো ঠিকই ঠেলে ধাক্কায় উঠছে। আমরা তো আবার দাঁড়িয়ে নিই, তো সেভাবে না নিয়ে সিটিংটা নিই, সেটা ভালো হয়। তো সরকার ভালো কিছু করেছে, তবে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া উচিত। মাস্ক পরিধান করতে হবে। জি, মাস্ক নিয়ে আসছি, ঘুম থেকে উঠিস তো। চালক ও হেলপারদের করোনা টিকা নেয়ার বাধ্যবাধকতা থাকলেও সরজমিনে চোখে পড়েনি তা। আপনার কি টিকা নেওয়া আছে? না, এখন ভ্যাকসিন আমরা অনলাইন দিয়ে রাখছি, মেসেজ আসে না। আমি নিবন্ধন করছি আর কি, আপনার 18 তারিখে ভ্যাকসিন দিব। মার্কেট, শপিং মলেও অনেকেই ঘুরেছেন মাস্ক ব্যবহার ছাড়া। তবে অনেক বিক্রেতার রয়েছে টিকা সনদ। আমরা চাচ্ছি যে বিধিনিষেধ মেনে সবাই সব দোকানদারি করতে পারি। অনেকে অবহেলা করে না, আমাদের তো মাস্ক ব্যবহার করতে তার সমস্যা নেই। কাস্টমারও আমরা মাস্ক পরায়, হ্যান্ড স্যানিটাইজার এগুলি আমরা সব করি। স্বাস্থ্যবিধি না মানলে হয়তো করোনা আরো বেড়ে যেতে পারে। অবশ্যই স্বাস্থ্যবিধি মানা উচিত আমাদের সবাইকে। আগের মতোই রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলোর চিত্র। যখন দিকে চেক করবে তখন আশা করি যে সবাই তাদের যে টিকা কার্ড বা টিকা সবাই নিয়ে আসবে। অনেক কাস্টমার আছে টিকা কার্ড আনেই নেই, কিন্তু দেখা যায় বললো অনেক সময় ঢুকে বসে পড়েছে যে ভাই আনি নেই, খাইতে হবো না, ক্ষুধা লাগছে। এখানে টিকা সনদ নিয়ে আসতে হবে, তো অবশ্যই আমার কাছে টিকা সনদ আসছে, এই জন্য আমি আসছি। তবে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন স্থানে দেখা গেছে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা।
যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আজকে আমরা প্রথম দিন হিসেবে আমরা 100 থেকে 200 টাকা অর্থদণ্ড প্রদান করছি। করোনা পরিস্থিতির মোকাবেলায় সকলে সচেতন না হলে সব উদ্যোগ যে মুখ থুবড়ে পড়বে তা স্বীকার করছেন সকলেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রজন্মের পর প্রজন্ম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তৈরি প্রেক্ষিত পরিকল্পনার সুফল পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ও আধুনিক নেটওয়ার্ক গড়ে তুলতে বেতবুনিয়ায় স্যাটেলাইট আর্থ স্টেশন বা ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়, যার পথ প্রদর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রা। এরই ধারাবাহিকতায় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির প্রসারে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স। গণভবন থেকে স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান গবেষণা ও শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর গড়ে দেওয়া ভিত ধরেই দেশের অগ্রযাত্রা বলে অভিহিত করেন বঙ্গবন্ধু কন্যা। 75 সালের 14 জুন বেতবুনিয়াতে স্যাটেলাইট আর্থ স্টেশনের উদ্বোধন করেন, অর্থাৎ ভূ উপগ্রহ কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেন। কাজে তিনি যে পদক্ষেপগুলি নেন সেটাই কিন্তু আসলে আমাদের জন্য আমি বলবো একটা পথ প্রদর্শক হিসেবেই কাজ করেছে। বিএনপি শাসনামলে সরকারের ভুল সিদ্ধান্তে অগ্রযাত্রা ব্যাহত হওয়া কিংবা পিছিয়ে যাবার ঘটনারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের এই অঞ্চলে যখন সাবমেরিন কেবল আসে তখন বিনামূল্যে বাংলাদেশকে অফার দেওয়া হয়েছিল সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য যে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সে বলে দিল যে এটা করা যাবে না, এটা করলে নাকি বাংলাদেশের সব তথ্য বিদেশে চলে যাবে। কি যে গোপন তথ্য তাদের ছিল সেটা আমি জানি না। প্রযুক্তি শিক্ষার মধ্য দিয়ে আমাদের উন্নয়নের যে সম্ভাবনাটা সেটা নষ্ট হয়ে যায়, সেটা তারা নষ্ট করে দেয়। যুগোপযোগী আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গবেষণার বিকল্প নেই বলে জানান সরকার প্রধান। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে গেলে পরে আমাদের গবেষণা একান্তভাবে দরকার। প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন পায় তার পদক্ষেপ নিয়ে প্রেক্ষিত পরিকল্পনাও তৈরি করে দিয়ে গেলাম। ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি, যেন এই বদ্বীপটা আগামী দিনে জলবায়ু অভিঘাত থেকে রক্ষা পেয়ে আমাদের দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তার জন্য একটা সুন্দর জীবন পায়, সেই লক্ষ্য স্থির করেই আমাদের এই পদক্ষেপগুলি আমরা নিয়ে গেলাম। করোনা নতুন ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একটা পরিবার সহ কিন্তু আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে প্রচারণা। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলমের শঙ্কা সুষ্ঠু ভোট নিয়ে। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলছেন নির্বাচন সুষ্ঠু হবে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভোটের উত্তাপ নারায়ণগঞ্জ নগরীতে। শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। নির্বাচনের উৎসবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নগরীর কেল্লারপুল এলাকায় ড্রেজার কলোনি থেকে প্রচার কার্যক্রম শুরু করেন। তিনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। আমাদের নেতাকর্মীদের যে হয়রানি করতেছে, বাড়ি বাড়ি তল্লাশি করতেছে, তল্লাশির নামে যে হয়রানি করতেছে, এটা বন্ধ করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাষ্ট্রের সর্বময় ক্ষমতার যিনি মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সবিনয় অনুরোধ করতেছি যে পুলিশি হয়রানিটা, আমাদের উপরে যে পুলিশি হয়রানিটা হচ্ছে, আপনারা দয়া করে এটা বন্ধ করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি দেওভোগ চুনকা কুটির থেকে গণসংযোগ শুরু করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ মানতে নারাজ তিনি। বলছেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। আমি সব সময় মানুষের দোরগোড়ায় গিয়েছি, আমি আমার জনগণকে কাছে রাখার চেষ্টা করেছি, নট প্রশাসন। সরকার দলীয় প্রার্থী হিসাবে কখনো বাড়তি সুবিধা পাইনি, আর বাড়তি সুবিধা নিতে আমি পছন্দ করি না। জনস্রোত যখন আমার সাথে আছে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাব? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যেন নারায়ণগঞ্জের পরিবেশটা এরকম সুন্দর থাকে, উৎসবমুখর থাকে, সেই ব্যবস্থা যেন তারা করে। নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
পোশাক শিল্পের বাইরে গড়ে ওঠা ৪২% কারখানায় নিরাপত্তা ঝুঁকিতে আছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রাজধানীর ৬২% বাণিজ্যিক ভবন। পোশাক খাত বহির্ভূত কারখানার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, ত্রুটিপূর্ণ কারখানাগুলো রপ্তানিমুখী করতে চাইলে এসবের কর্মপরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। মেহেদী হাসানের রিপোর্ট। তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ১১৭ মৃত্যু এবং রানা প্লাজা দুর্ঘটনায় ১,১৭৫ শ্রমিকের প্রাণহানি। পোশাক খাতে এ দুটি বড় দুর্ঘটনার পর দেশি বিদেশি উদ্যোগে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক সংস্কার কাজ চলে। এতে পোশাক খাত এখন অনেকটাই নিরাপদ। তবে এ খাতের বাইরে অনেক কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গত বছর ৮ জুলাই রূপগঞ্জের হাশেম ফুডসের কারখানায় আগুনে ৫১ মৃত্যুর পর টনক নড়ে সবার। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, এরপর গত ৬ মাসে পোশাক খাতের বাইরের বিভিন্ন কলকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় ৮২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬৭ জনের, যার মধ্যে ৬৩%ই অগ্নি দুর্ঘটনা। এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নেতৃত্বে পোশাক খাত বহির্ভূত ৪৬,০০০-এরও বেশি কারখানা ও ভবন পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জনবল ও বাজেট স্বল্পতায় সে উদ্যোগের অগ্রগতি সামান্য। তারপরও যতটুকুন পরিদর্শন হয়েছে তাতে ৪২% কারখানা এবং ৬২% স্থাপনায় ত্রুটি পাওয়া গেছে। কারখানা পর্যায়ে মনিটরিং এর দুর্বলতা, ল রুলসের দুর্বলতা, ওনারদের বিনিয়োগ করবার অনীহা সেফটির ক্ষেত্রে, শ্রমিকদেরও সচেতনতার অভাব, স্টেক হোল্ডারদের প্রেসারের সমস্যা। তৈরি পোশাক খাতের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিদেশি ক্রেতাদের চাপ। কিন্তু বাকি খাতগুলোর বড় অংশই স্থানীয় শিল্প হওয়ায় উদ্যোক্তাদের উপর বড় কোনো চাপ তৈরি হয়নি। তবে এই খাতগুলোকে আগামীতে রপ্তানিমুখী করতে চাইলে নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলছে সিপিডি। আমরা যদি আন্তর্জাতিক ব্র্যান্ড বায়ারদেরকে ওই সমস্ত খাতের জন্য আকৃষ্ট করতে চাই, তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ নিয়ে আমরা কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে বড়ভাবে আকৃষ্ট করতে পারবো না। যদি আমরা মধ্যমেয়াদের কথা চিন্তা করি, দীর্ঘমেয়াদের কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটু বিনিয়োগ দরকার হবে। বিডার পরিদর্শন কমিটিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করা হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থাকে এর বাইরে রাখা যৌক্তিক ছিল না বলছে সিপিডি। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা এই কাজটিকে গতিশীল করবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশের বায়ুমান থাকে সবচেয়ে দূষিত। এর মধ্যে রাজধানী ঢাকার বায়ুমান এ সময় যে স্তরে পৌঁছে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। শুধু দেশের নয়, শীতে উত্তরে হাওয়ার অন্য দেশের দূষণেরও প্রভাব পড়ে। মফিউর রহমানের রিপোর্ট। শীতের আগমনী বাতাস আর শুষ্ক আবহাওয়ায় বায়ু দূষণের মাত্রা ঠেকে চরমে। রাজধানী ঢাকা পুরো শীতকাল জুড়েই ধুলায় ধূসর হয়ে ওঠে। চলতি পথে মানুষজন ধুলা থেকে বাঁচতে ঢেকে রাখে নাক মুখ, বাঁধে গামছাও। শুধু মানুষ নয়, শীতের এই সময়ে শহরের বৃক্ষরাজিও মুড়ে থাকে ধুলার চাদরে। আবরণ এতটাই পুরু যে পাতার সবুজ রং দেখাই যায় না। বায়ুসহ অন্যান্য দূষণ পরিমাপে নাসা ও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যন্ত্রপাতি নিয়ে নিরলস কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। জুন, জুলাই, আগস্ট ছাড়া বছরের বাকি মাসগুলোর বায়ুমান এক কথায় অস্বাস্থ্যকর। শীতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছায় ৫০০-তে, যা মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ভেরি হাই পলিউশন এক্সপোজার হচ্ছে, যার ফলে আমাদের স্বাস্থ্য সমস্যাটা খুব সিভিয়ার আকারে হচ্ছে। গত ১০ বছরের যদি ট্রেন্ড দেখেন, পলিউশন কমার কোনো লক্ষণ নাই, দিন দিন বাড়তেছে। রাস্তার উপরে খনন করে সে যে মাটিগুলো রাখছে, বালিগুলো রাখছে অথবা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রাখছে, সেগুলোর উপর দিয়ে যানবাহন, মানুষের চলাচল সব কিছু মিলে সেগুলো পুনরায় ধুলোবালিতে পরিণত হয়ে যায়। এর ফলে বাতাসে সে ধুলোবালি ছড়িয়ে গিয়ে মোটামুটি শহরকে দূষিত করে ফেলে। দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি দূষণ ছড়ানোর তালিকায় ইটভাটা। রাজধানীর চারপাশে প্রায় ১০০০ খানেক ভাটা রয়েছে। এরপরে রয়েছে রাইস মিল, পুরনো টায়ার ও সীসা পোড়ানো, ব্যাটারি রিসাইকেল সহ আরও কত কিছু। বাইরে থেকে উত্তরের বাতাসে ভেসে আসে দূষিত বায়ু, যা দেশের মোট দূষণের ৩০ থেকে
40%। আমাদের প্রতিবেশী দুইটা বড় রাষ্ট্র আছে, তাদের যে পলিউশনটা আছে তার একটা অংশ বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে নিয়ে যায়, উত্তর দিকের বাতাসটা, যার ফলে কি হয় আমাদের নিজস্ব পলিউশনও আছে, আবার আমরা অন্য জায়গা থেকেও পলিউশন পাচ্ছি। শীতকালটা হলো রিয়েলি খুব সিভিয়ার অবস্থা। তাছাড়া আমাদের শহরে যে পরিমাণ মানুষ এবং যে পরিমাণ যানবাহন কোনোটাই কিন্তু ক্যারিং ক্যাপাসিটির ভিতরে নাই, ক্যারিং ক্যাপাসিটির বাইরে যতটুকু শহর আছে, হ্যাঁ, সেই তুলনায় কিন্তু আমাদের গ্রিন কভার কিন্তু খুবই কম। বায়ু দূষণ নিয়ন্ত্রণে শুধু সরকারি পদক্ষেপ নয়, দরকার ব্যক্তি উদ্যোগও। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারায়ণগঞ্জের ২৫০০-এ ডাকাত সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু। সিরিয়াল কিলার সেলিম ফকির গ্রেফতার, হত্যা মামলার সাজা থেকে বাঁচতেই বাউলের ছদ্মবেশ, বলছে র্যাব। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। চিহ্নিত কয়েকজন বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তারা ক্রমাগত এই কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা পাসপোর্ট রাষ্ট্র বাতিল করতে পারে। বিএনপির প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে দল একটি সমাবেশ পরিচালনা করতে পারে না, সে দলের হাতে ক্ষমতা গেলে পুরো দেশটাকে তারা ধ্বংসের মুখে ঠেলে দেবে। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি লাগানোর উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার চালায়, বিদেশিদের কাছে অপপ্রচার চালায়, সেগুলো তো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। নারায়ণগঞ্জের ২৫০০-এ ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের বাড়ি সোনারগাঁয়ের বস্তুল এলাকায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নিহতের স্বজনরা জানায়, বুধবার রাত 10টায় তারা লেগুনা নিয়ে রূপগঞ্জের গাউসিয়া এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকদের আনতে যায়, এরপর আর বাড়িতে ফেরেনি। উনি হলো গাড়ির মালিক, উনি তো মালিক বলে মুখ মাছ ধুইয়া ঘর গিয়া কাপড় চোপড় ভিন্দা করতে পারবে। আমি আবার বড় খালি ঘুমাতে জাগছি, জাগিয়া উঠছি, উঠতে দরজাটা মেলে চাই দিয়ে আমার জায়গা আমার মন চটপট করতে আছে, কেমন জানি করতে আছে। না, সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সোনারগাঁ বস্তুল এলাকার মফিজুল, জহিরুল ইসলাম ও নবী। তাদের বয়স 20 থেকে 30 বছর। এর মধ্যে একজন লেগুনার মালিক এবং অন্য দুজন চালক। পুলিশ জানায়, রাতে কোনো এক সময় ডাকাত সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয়। গার্মেন্টস শ্রমিকদের চিৎকার দেয়, তখন আশেপাশের লোকজন এসে গণপিটুনিতে 2 জনকে ঘটনাস্থলে নিহত হয় এবং একজনকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বাউলের বেশভূষায় গানের মডেলিং, ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার হেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে 3টি হত্যা সহ 5টি মামলা রয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। ছেঁড়া পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া। 6 মাস আগে ইউটিউবের একটি গানের মডেল সম্পর্কে তথ্য আসে র্যাবের কাছে। অভিযোগ ওঠে, বাউলের ছদ্মবেশে এই লোকটি বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর আরও তথ্য। 12 জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেফতার করা হয় বাউল সেলিম ওরফে হেলাল হোসেনকে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একাধিক খুন করে 7 বছর ফেরারি ছিল হেলাল। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে এই গানটি মূলত শুটিং করা হয়েছিল নারায়ণগঞ্জ রেল স্টেশনে।
2001 সালে বিদ্যুৎ হত্যাকাণ্ডের 4 জন আসামির মধ্যে একজন আসামি। এছাড়াও তিনি আমাদেরকে জানায় 1997 সালে বগুড়ায় বিশু হত্যাকাণ্ডের সে এজার নামীয় আসামি এবং 2006 সালে রবিউল হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। হত্যা মামলা থেকে বাঁচতে ছদ্মবেশ নেয় হেলাল। সে যখন জেল থেকে জামিন পায় ওই সময়ই তার এই বিদ্যুৎ হত্যা মামলার যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বিজ্ঞ আদালত দিয়েছিল, যার প্রেক্ষিতে সে এলাকা থেকে পালিয়ে যায় কৌশলে এবং ফেরারি জীবনযাপন শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করে সিরিয়াল কিলার হেলাল এবং এলাকাতে সে বিভিন্ন ধরনের মারামারি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সে জড়িয়ে যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচারের 2 মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন আবেদন খারিজের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটিও খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই 2 মামলায় তার জামিন মিলল না বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2012 সালের 31 জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেস্টিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন 2টি মামলা করে। এর মধ্যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মামলায় 19 জন এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড দুর্নীতির মামলায় 46 জনকে আসামি করা হয়। বিচারিক আদালতে আবার জামিন চায়, সে খারিজের পরে হাইকোর্টে চায়, হাইকোর্টে চাওয়ার পরে আপিল বিভাগে আবার নতুন করে চায়, আপিল বিভাগ সেটা খারিজ করে দিল। তার এগেনস্টে যে রিভিউ পিটিশন আজকে সেটা খারিজ করে দিল। অন্যতম কারণ ডেস্টিনি কোনো শর্ত পূরণ করতে পারে নাই। ফের চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে দৈনিক সংক্রমণ। এরই মধ্যে শনাক্তের হার 12% ছাড়িয়েছে। আক্রান্তদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো। সেই সাথে সাধারণ সর্দি কাশিতেও চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। ব্যাংকটাতে কেউ গুরুত্ব দিচ্ছেন না, মানে কর্মকর্তাদের ভিতরে এমন আছেন যে তারা হয়তো ভাবতেছেন কাশি এটা কিছু না, তো সেখান থেকে আরেকজন অ্যাটাক হচ্ছে, সেখান থেকে আরেকজন অ্যাটাক হচ্ছে। আমরা অলরেডি অনেকজন অ্যাটাক হয়ে পড়েছি। সোনালী ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হকের বক্তব্যে বোঝা যায় এখনও কতটা অসচেতন মানুষ। কর্মস্থল সহ আশপাশের মানুষকে জেনে বা না জেনেই প্রতিনিয়তই ফেলা হচ্ছে ঝুঁকির মধ্যে। শুরু থেকেই যে হাসপাতাল কোভিড রোগীদের সেবা দিয়েছে তার একটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে 11 জানুয়ারি পর্যন্ত রোগী ভর্তি আছে 80 জনের বেশি। প্রতি 24 ঘন্টায় ভর্তি হচ্ছে 15 জন বা তারও বেশি। পরিসংখ্যান বলছে 1 সপ্তাহের ব্যবধানে শনাক্ত বেড়েছে 125%। শঙ্কা দেখা দিচ্ছে পরিস্থিতি নিয়ে। তাই নতুন করে পর্যাপ্ত শয্যা, আইসিইউ, অক্সিজেন সহ সকল সতর্কতা হাসপাতালগুলোই। 50%-এর উপরে বেড়ে গিয়েছে, যেটা আগে যেমন অ্যাভারেজে প্রতিদিন আমার 50 থেকে 60টি করে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হতো, সেখানে এখন 100, 120, 130-এ চলে যাচ্ছে। করোনা রোগী আছে, তবে সেটা আমাদের কয়েকজন স্টুডেন্ট, তাদেরকে আইসোলেশনে রাখা আছে। এই মুহূর্তে 40টি বেড, 5টি আইসিইউ এবং 5টি এইচডিইউ সম্পূর্ণভাবে রেডি অবস্থা আছে এবং এটি করোনা রোগী আসুক আর নাই আসুক এটা সবসময় এভাবে প্রস্তুত থাকবে, কারণ যে কোনো সময় আসতে পারে এবং এখানে কখনোই কোনো নন কোভিড রোগী যাবে না। শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, তবে এটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। ঠান্ডা গলা ব্যথা হলেই সরাসরিভাবে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে না যেয়ে বরং লোকাল যে হেল্প নাম্বার আছে সেখানে যুক্ত হন, চিকিৎসকের মতামত দিন, তাহলে সংক্রমণ যেমন কমানো সম্ভব হবে, আপনার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত হবে। শুধু কোভিড চিকিৎসা নয়, পাশাপাশি স্বাভাবিক চিকিৎসা সেবা অব্যাহত রাখারও প্রস্তুতি নিয়ে রেখেছে হাসপাতালগুলো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সাড়ে 600 বছর আগে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ মিলল খানজাহান আলীর বসত ভিটায়। খনন কাজে বেরিয়ে আসছে বাংলার মুসলিম শাসনের নানা স্থাপত্য। ইতিমধ্যে পাওয়া গেছে সুলতানি আমলের পুরাকীর্তি আর স্থাপত্যশৈলী। বাগেরহাট প্রতিনিধি এইচ.এম. মইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। দৃষ্টিনন্দন এ মসজিদ সংলগ্ন হযরত খানজাহান আলীর বসতভিটায় চলছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজ। গেল এক সপ্তাহের খননে খানজাহান আলীর বাড়ির নিচ থেকে পাওয়া গেছে প্রাচীন আমলের মেঝে, ইটের দেয়াল সহ সুলতানি আমলে ব্যবহৃত বিভিন্ন ধরনের তৈজসপত্র। সকাল 6:30 থেকে শুরু হয় খনন কাজ, চলে দুপুর 2:30 পর্যন্ত। এখানে অনেক পুরানো জিনিস আছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। প্রত্ন ঐতিহ্যের প্রতি একটা আগ্রহ ছিল, যার জন্য আমার থার্ড টাইম আসা এখানে। মানে একদিন আসার পরে মনে হচ্ছে যে কি হলো, আবার দেখে যাই, এটা থেকেই আসা আর কি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক কার্যালয়ের পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে চলছে খনন কাজের গবেষণা ও তদারকি। আমরা 7 জন বিভিন্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারী এবং 14 জন অনিয়মিত শ্রমিক দিয়ে আমরা এই প্রত্নতাত্ত্বিক খনন কাজটি পরিচালনা করছি। প্রত্ন সম্পদ পাওয়ার পরে তা পরীক্ষা নিরীক্ষা করে রাখা হবে জাদুঘরে। এ পর্যন্ত খননের ফলে আমরা বেশ কয়েকটি ইটের দেওয়াল এবং বেশ কয়েকটি মেঝে পেয়েছি এবং আমরা পাশাপাশি বেশ কিছু মৃৎপাত্র এখানে সংগ্রহ করেছি। 31 ডিসেম্বর শুরু হওয়া এই খনন কাজ চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রত্না সামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুঁজিবাজারে যোগ হলো নতুন অধ্যায়, প্রথমবারের মতো ইসলামী বন্ডের লেনদেন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাভারে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া। সাভার মিলিটারি ফার্ম এলাকায় শীতকালীন বহিরঙ্গন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ ফারুক খান, মোতাহার হোসেন, ইলিয়াস উদ্দিন মোল্লা, বেগম নাহিদ ইজাহার খান। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নতুন অধ্যায় শুরু করলো দেশের পুঁজিবাজার। প্রথমবারের মতো শুরু হলো ইসলামী বন্ড বা সুকুকের লেনদেন। বন্ডটি বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ বেক্সিমকো। তৌহিদুর রহমানের রিপোর্ট। বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তেসানা শরিয়াভিত্তিক বন্ড, যার লেনদেনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজার নতুন অধ্যায়ের সূচনা করল। প্রাইভেট প্লেসমেন্ট ও আইপিওর মাধ্যমে সুকুক বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৩,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে বেক্সিমকো। 5 বছর মেয়াদী বন্ডটি শেয়ারে রূপান্তরযোগ্য এবং বছরে মিলবে কমপক্ষে 9% মুনাফা। লেনদেন শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে চুক্তি করে বেক্সিমকো। অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বন্ড মার্কেটের মাধ্যমে দেশের পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। পুঁজিবাজারের দুর্বলতা দূর করার তাগিদও দেন তিনি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের রেসপন্সটা খুবই ভালো ছিল, পজিটিভ ছিল, কিন্তু পাবলিক সাইড থেকে আসে নাই। আমার কিন্তু মনে হচ্ছে এটা হয়েছে বিকজ আমরা ভালোভাবে এটা জিনিসটা পাবলিককে প্রেজেন্ট করতে পারি নাই। অর্থনীতির আকার অনুযায়ী দেশের পুঁজিবাজার এখনও পিছিয়ে, এমন মন্তব্য করে অনিয়ম কারসাজি বন্ধে আরও কঠোর হওয়ার কথা বলেন ডিএসসি চেয়ারম্যান। কিছু ভুক্তভোগী এত কষ্টে আছেন যেগুলো বলার মতো নয়। তারা যখন টেলিফোন করেন যে এখন স্যার আমার কি হবে, তখন তার ভালো জবাব আমরা দিতে পারি না। সামনে আরও বন্ড আসছে বলে জানান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি চেয়ারম্যান। বলেন, ভেরিভেটিভস নিয়েও কাজ চলছে। ব্লু বন্ড, গ্রিনের অনেকগুলো চলে আসছে। আমাদের ডেরিভেটিভস নিয়ে আমরা কিছু কাজ করছি, সেটা চলে আসবে। এবং চিটং স্টক এক্সচেঞ্জে কমোডিটিস নিয়ে কাজ করছে, সেটাও আপনারা সামনে দেখতে পাবেন। প্রথম দিন বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তেসানা বন্ডের দর মাত্র 1% বেড়েছে। সর্বশেষ লেনদেন হয়েছে 101 টাকায়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
টিকা না নেয়ায় ইন্দোনেশিয়া সফর বাতিল হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ইন্দোনেশিয়ার বিপক্ষে 24 ও 27 জানুয়ারি দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের করোনার 2টি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক। জাতীয় দলের 15 খেলোয়াড়ের 2 ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলেও 7 জন একটি করে টিকার ডোজ নিয়েছেন, বাকি 6 জন কোনো ভ্যাকসিনই নেওয়া হয়নি। ফলে ইন্দোনেশিয়া সফর বাতিল করতে হয়েছে বাফুফেকে। শুরু হয়েছে বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী জয় পেয়েছে। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ক গ্রুপের খেলায় 3-2 সেটে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে সেনাবাহিনী। এবারের প্রতিযোগিতায় 2 গ্রুপে 7টি দল অংশ নিচ্ছে। সিঙ্গেল লিগ পদ্ধতির সেরা 4 দল সেমিফাইনালে খেলবে। প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু 12, বাড়ছে সংক্রমণ, বিধিনিষেধ মানতে অনীহা, মাঠে ভ্রাম্যমাণ আদালত। প্রজন্মের পর প্রজন্ম উন্নয়ন মহাপরিকল্পনার সুফল পাবে বললেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ। নারায়ণগঞ্জ সিটিতে ভোটের উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড চান তৈমুর, সুষ্ঠু নির্বাচনের আশা আইভি। 42% কারখানা নিরাপত্তা ঝুঁকিতে, ঢাকার অর্ধেকের বেশি ভবনে মানা হয়নি নির্মাণবিধি বলছে সিপিডি। বায়ু দূষণের তালিকায় শীর্ষে ঢাকা, হুমকি মুখে জনস্বাস্থ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।